আলাদা টার্ফের মাঠ দরকার হয়। সো হকি রুলস রেগুলেশন না জানলেও যে খুব সমস্যা তা না, বাট কমন কিছু স্পোর্টস ইভেন অ্যাথলেটিক্স এর এই রুলস রেগুলেশন গুলা, সো এইগুলা কিন্তু আমাদের জানাটা জরুরি। আদারওয়াইজ আমাদের জন্য আমাদের কর্মক্ষেত্র ডিফিকাল্ট হয়ে যায়। যখনই আমরা ভালো কাজ করতে না পারবো, তখনই আমাদের এটা হচ্ছে চ্যালেঞ্জিং এর মুখামুখি হতে হয় যে কেন আমি টিচার, আমি এটা জানি না। এটা আসলে লজ্জাজনক হয় অনেক ক্ষেত্রে। সো আমাদের নিজেদের ক্যারিয়ারের সাথে নিজেদের প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য আমরা যেন ভালো করতে পারি প্রফেশনালি, সেই ক্ষেত্রে কমন গেমস গুলা সম্পর্কে, হ্যাঁ আমি ভালো খেলতে নাই পারি সেটা কোনো ব্যাপার না, বাট আমি ভালো জানি, রুলস রেগুলেশন জানি বা জানার চেষ্টা করি, সেটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সো এই ধারাবাহিকতায় আমরা আজকে টেবিল টেনিস সম্পর্কে আলোচনা করব। খেয়াল করেন, এর আগে টেবিল টেনিস কখনো কেউ খেলেছেন? আজকের ক্লাসে যারা উপস্থিত আছেন, কেউ কি কখনো টেবিল টেনিস খেলেছেন? না স্যার, স্যার খেলি নাই। এমন একজনও নাই যে টেবিল টেনিস খেলেন নাই? খেলেছেন এরকম একজনও নাই? আচ্ছা, আমি ধরে নিচ্ছি নাই, কেউই আর রেসপন্স করছেন না। ওকে, নো প্রবলেম, ঠিক আছে। টেবিল টেনিস খুব মজার একটা গেম। আমরা আগে একটু রুলস রেগুলেশন জেনে নেই, তারপরে আমরা এই গেমটা সরাসরি দেখব আসলে কেমন বা কিভাবে খেলতে হয়। টেবিল টেনিস। টেবিল টেনিসের ইতিহাস সমৃদ্ধ ও আকর্ষণীয়। এটি মূলত 19শ শতাব্দীর শেষের দিকে ইংল্যান্ডে উদ্ভাবিত হয়। অর্থাৎ টেবিল টেনিসের জন্ম কোথায়? ইংল্যান্ডে। ইংল্যান্ডে আরো একটা খেলার জন্ম আছে। কোন খেলা বলতে পারেন? আরো কোন খেলার জন্ম ইংল্যান্ডে? ক্রিকেট। 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 আর ফুটবলের জন্ম কোথায়? চীনে। ফুটবল ইংল্যান্ড। চীনে। অনেকে এটাতে একটু মতানৈক্য আছে। কেউ কেউ আবার বলেন ক্রিকেট ইংল্যান্ডেও হচ্ছে আবিষ্কার হয়েছে, বাট অ্যাকচুয়াল চীনে কিন্তু ক্রিকেটের আবিষ্কার চীনে হয়েছে। ওকে, খেয়াল করেন 19শ শতাব্দীর শেষের দিকে ইংল্যান্ডে উদ্ভাবিত হয়। খেলা শুরুতে একটি ইনডোর সংস্করণ হিসাবে গড়ে ওঠে, যাতে টেনিসের মতোই নিয়ম কানুন ছিল। ইনডোর সংস্করণ অর্থাৎ এটা মানে ইনডোরে খেলার জন্যই মূলত এই খেলাটার আবির্ভাব ঘটে। এটা টেনিসের থেকে এই খেলাটা আবিষ্কার হয়। টেনিস যে লং টেনিস আমরা যেটাকে বলি লন টেনিস, এই লং টেনিসের থেকে মূলত এই টেবিল টেনিসের আবিষ্কার হয় আরো ছোট পরিসরে। ওটা লং টেনিসের জন্য বড় জায়গা দরকার হয়, বাট আর একটু ছোট পরিসরে এটা আসছে। টেনিসের মতোই রুলস রেগুলেশন ছিল প্রথমের দিকে। শুরুতে এটি পিং পং, গোসিমা এবং ফ্লিম ফ্ল্যাম নামে পরিচিত ছিল। এই যে নামগুলো দেখছেন, এই নামগুলো টেবিল টেনিসের পূর্ব নাম। এখন পরীক্ষার খাতায় 1 মার্কের একটা কোশ্চেন যদি আসে যে টেবিল টেনিসের পূর্ব নাম কি, বা বেশিরভাগ ক্ষেত্রে আসে অনেক জায়গাতে যে পিং পং কোন খেলার পূর্ব নাম। পিং পং হচ্ছে টেবিল টেনিসের পূর্ব নাম। সো আমি এখানে 3টা নাম দিয়েছি, খেয়াল করেন, পিং পং, গোসিমা এন্ড ফ্লিম ফ্ল্যাম। সো এই 3টা টার্ম যদি 3টা ওয়ার্ড যদি আপনাদের কাছে আসে, নিশ্চয়ই এক কথায় চোখ বন্ধ করে মনে করবেন এটা টেবিল টেনিসের পূর্ব নাম, যে নামটাই থাকুক না কেন। ঠিক আছে, তো এই 3টা নামের মধ্যে সবচেয়ে বেশি প্রচলিত হচ্ছে পিং পং। সবচেয়ে বেশি প্রচলিত হচ্ছে পিং পং। এখন পরীক্ষার খাতায় আসলো টেবিল টেনিসের পূর্ব নাম কি, আপনি লিখলেন গোসিমা বা ফ্লিম ফ্লম, এটা লিখলেন। অনেক সময় এক্সামিনার নাও জানতে পারে, এটা যারা খুব আপডেট নিউজ জানে তারাই এটা জানবে। পিং পংটা অ্যাজ ইউজুয়াল অনেকেই জানে, বেশিরভাগ মানুষই জানে, বাট গোসিমা এন্ড ফ্লিম ফ্লং, এটা কিন্তু ফ্লিম ফ্লম এই দুটার নাম সবাই জানেন না। সো আগে থেকে একটু কেয়ারফুল থাকবেন, বেশিরভাগই পিং পংটাই লিখবেন। আশা করি বোঝাতে পেরেছি। আর 3টা লিখলে তো ভালোই, যে টেবিল টেনিসের পূর্ব নাম ছিল পিং পং, গোসিমা এবং ফ্লিম ফ্লম, এই 3টা নামই পূর্ব নাম ছিল। ওকে, শুরুর দিকে টেবিল টেনিসটা আসলে কেমন ছিল বা কিভাবে কি হতো একটু খেয়াল করেন। 1880 এর দশকে উচ্চবিত্ত ব্রিটিশরা ডাইনিং টেবিলে বই, কর্কের বল এবং সিগারেটের
বাক্স যেটা বক্স বলি আমরা, সিগারেটের বক্স ব্যবহার করে এটি খেলার চেষ্টা করতেন। অর্থাৎ ডাইনিং টেবিলটাকে ইউজ করে এই যে ছোট কর্কের বল, ছোট রাবারের বল হতে পারে বা অন্য ক্যাটাগরির এই কর্ক টাইপের বল, যেটা একবারে প্লাস্টিকও না বা প্লাস্টিকের কাছাকাছি আছে, প্লাস্টিক বা লেদার এই টাইপের বই, ঠিক আছে, বই ব্যবহার করে সিগারেটের বক্স ব্যবহার করে ডাইনিং টেবিলে এটা খেলার চেষ্টা করতেন। 1890 এর দশকের শেষের দিকে টেবিল টেনিসের জন্য প্রথমবারের মতো বিশেষ সরঞ্জাম তৈরি করা হয়। এই 1890, এটা যে খুব কাজে দিবে এই ইতিহাসটা তাও না, বাট এটা জেনে রাখাটা উত্তম। 1901 সালে পিং পং নামে একটি পেমেন্ট রেকর্ড করা হয়, পেমেন্ট রেকর্ড, এবং নামটি তখন থেকে জনপ্রিয় হয়ে ওঠে। এই যে পিং পং 1901 থেকে এটা চালু হয়, তখন থেকে জনপ্রিয় হয়ে ওঠে। আধুনিক টেবিল টেনিসটা কেমন? আমি এখানে শর্ট হিস্ট্রি দিয়েছি। টেবিল টেনিসের যে বিশাল হিস্ট্রি আছে ব্যাপারটা এমন না, বাট আমি শর্ট দিয়েছি, খুব ডিটেইল আমরা যাব না। এটার মধ্যে অনেক কিছু আমাদের কভার হয়ে যাবে ইনশাআল্লাহ। সো 1926 অর্থাৎ 1926 সালে আন্তর্জাতিক টেবিল টেনিস ফেডারেশন প্রতিষ্ঠিত হয় বা গঠিত হয়। আইটিটিএফ, ইন্টারন্যাশনাল টেবিল টেনিস ফেডারেশন, আইটিটিএফ। সো আইটিটিএফ এর ফুল মিনিং কি? ইন্টারন্যাশনাল টেবিল টেনিস ফেডারেশন। অনেকে অবাক হবেন, এই পরীক্ষার খাতা দেখছিলাম, একটা খাতা দেখেছি আইসিসি। আইসিসি এর ফুল মিনিং কি? তো একজন লিখেছে আইসিসি এর ফুল মিনিং হচ্ছে কি ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি, এটা লিখেছে। সো আমি একটু অবাক হলাম, তারপরে আবার আমি নিজেই ভাবলাম সে হয়তো ভেবেছে যে এটা আইসিসি হবে না, এটা হয়তো বা আইসিটি হবে, বাট হয়তো বা টাইপিং মিস্টেক করে আইসিসি লিখে ফেলছে, বুঝতে পেরেছেন? সো যেহেতু সে হয়তো আইসিসি সম্পর্কে তার নলেজ নাই বা যে কারণেই সেটা আইসিটি ভেবেছে। সো আধুনিক টেবিল টেনিসের যে আমাদের আইটিটিএফ, ইন্টারন্যাশনাল টেবিল টেনিস ফেডারেশন, এটা 1926 সালে প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে। একই বছরে লন্ডনে প্রথম বিশ্ব চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়। চীনে 1950 এর দশকে খেলার জনপ্রিয়তা দ্রুত বৃদ্ধি পায়। চীন বর্তমানে টেবিল টেনিসে বিশ্বের অন্যতম সেরা দেশ। টেবিল টেনিসে কিন্তু বর্তমানে চীন অনেক, চীন, জাপান, কোরিয়া এই দেশগুলা অনেক এগিয়ে টেবিল টেনিসে। টেবিল টেনিস অলিম্পিক গেমসে প্রথমবারের মতো অন্তর্ভুক্ত হয় 1988 সালে, সিউল অলিম্পিক যেটা ছিল, সিউল। এখন এই যে বাংলাদেশে 1972 সালে টেবিল টেনিস ফেডারেশন, বিটিটিএফ যেটাকে আমরা বলছি, বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন, বিটিটিএফ প্রতিষ্ঠিত হয়, বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন। সো আমাদের জন্য এখান থেকে ইম্পর্টেন্ট কোনটা? আইটিটিএফ এন্ড বিটিটিএফ। আপনারা সকলে এই দুটা বিশেষ করে খেয়াল করবেন। এই যে 1926 আর 1972 আমাদের যুদ্ধের পরে, ঠিক আছে, এই দুটা পয়েন্ট মনে রাখলেই আই হোপ হয়ে যাবে। বর্তমানে এটি বিশ্বব্যাপী একটি অত্যন্ত জনপ্রিয় খেলা, যা পেশাদার ও অপেশাদার উভয় ক্ষেত্রেই খেলা হয়। আমরা আসলে অনেক সময় আপনারা যখন অলিম্পিক গেমস চলে, টিভি অন করে অনেক সময় দেখতে পান যে টেবিল টেনিস খেলা চলছে, বাট আমাদের ইন্টারেস্ট থাকে না। কেন? কারণ আমরা যেটা বুঝি না সেটার ক্ষেত্রে আমাদের ইন্টারেস্ট কম কাজ করে। আমরা যদি খেলাটা বুঝি তাহলে কিন্তু এটা খুব মজা লাগে। সো যে খেলাগুলো আমরা বুঝি না সেগুলা দেখবেন দেখতেও মজা লাগে না। যেটা আমরা বুঝতে পারি, ফিল করতে পারি যে হ্যাঁ এটা এরকম, এর রুলস রেগুলেশনটা এরকম, সেটা দেখবেন দেখতেও মজা লাগে। টেবিল টেনিসের নিয়মাবলী। টেবিল টেনিস একটি দ্রুতগামী এবং উত্তেজনাপূর্ণ খেলা। আপনারা হয়তো কখনো পড়েছেন বা শুনেছেন কিনা, টেবিল টেনিসের যে বলটা দিয়ে খেলা হয়, এই বলটার ওজনই পৃথিবীর সবচেয়ে হালকা বল। পৃথিবীর সবচেয়ে কম ওজনের বল হচ্ছে এই টেবিল টেনিসের বল। এই নিয়মাবলী আন্তর্জাতিক টেবিল টেনিস ফেডারেশন অর্থাৎ আইটিটিএফ দ্বারা নির্ধারিত। টেবিল টেনিস খেলার কিছু প্রধান নিয়ম নিচে উল্লেখ করা হলো। এখানে খুব যে ডিটেইল দিয়েছি তা না, বাট এট এ গ্লান্স কিছু আপনারা দেখতে পাবেন, এখানে অলমোস্ট কভার করব। খেলার সরঞ্জাম ও কোর্ট।
এই যে দেখেন একটা টেবিল দেখতে পাচ্ছেন, এই টেবিলটা হচ্ছে টেবিল টেনিস খেলার কোর্ট, এইটার উপরেই খেলা হয়। আপনারা কি দেখতে পাচ্ছেন ক্লিয়ার? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি একটু জিজ্ঞাসা করব, তার আগে আমি ব্রিফ করে নিই, তারপরে জিজ্ঞাসা করব, আপনারা একটু রেসপন্স করবেন। এই যে দেখেন টেবিলটা, এই টেবিলের উপরে খেলা হয়। এখন এই টেবিলটার দৈর্ঘ্য প্রস্থ আমাদের জানাটা জরুরি। এর দৈর্ঘ্য কোথায়? দৈর্ঘ্য বলতে এই লম্বা এটা বোঝাচ্ছে। দৈর্ঘ্য বলতে লম্বা, যে টেবিলের লম্বা এটা বোঝাচ্ছে দৈর্ঘ্য। এখন একটু, তাহলে টেবিলের দৈর্ঘ্য হচ্ছে কত? টেবিলের দৈর্ঘ্য হচ্ছে 2.74 মিটার। 2.74 মিটার, অর্থাৎ এটাকে যদি আপনি সেন্টিমিটারে লিখেন, তাহলে সেন্টিমিটারে লিখলে এটা হবে 274 সেন্টিমিটার। বাট যেহেতু 1 মিটার সমান 100 সেন্টিমিটার, আপনি যদি এটাকে মিটারে লিখেন 2.74 মিটার অথবা 274 সেন্টিমিটার। এই যে লেন্থ, খেয়াল করছেন, এটা হচ্ছে লেন্থ, টেবিলের লেন্থ। এই নিচে যে লম্বা দাগটা দিয়েছি লম্বা, এটা হচ্ছে টেবিলের দৈর্ঘ্য 2.74 মিটার অথবা 274 সেন্টিমিটার। এখন প্রস্থ কত? ওয়াইড, এই যে টেবিলের চওড়াটা কত? এই দেখেন ওয়াইড হচ্ছে 1.525 মিটার অথবা 152.5 সেন্টিমিটার, আপনাদের যেটা ভালো মনে থাকে। যদি মিটারে মেজারমেন্ট গুলা জানেন তাহলে সবগুলাই মিটারে করবেন, বা সেন্টিমিটার, যেটাই মনে থাকুক না কেন আপনি খুব সহজে লিখতে পারবেন। ঠিক আছে, তাহলে দৈর্ঘ্য জানলাম এবং প্রস্থ জানলাম। দৈর্ঘ্য হচ্ছে 2.74 মিটার এবং প্রস্থ হচ্ছে 1.525 মিটার। আর যখন এটাকে সেন্টিমিটারে লিখবেন 152.5 সেন্টিমিটার আর 274 সেন্টিমিটার হচ্ছে লম্বা। এখন দৈর্ঘ্য প্রস্থ তো জানলাম, এখন টেবিলটা কেমন উঁচু হবে? টেবিলটার স্ট্যান্ডার্ড হাইট হচ্ছে 76 সেন্টিমিটার ফ্রম দা ফ্লোর। এই যে ফ্লোর থেকে, গ্রাউন্ড থেকে টেবিলের হাইট হবে কত? টেবিলের হাইট হবে 76 সেন্টিমিটার, একদম টপ পর্যন্ত এটার হাইট থাকবে কত? 76 সেন্টিমিটার বা 76 সেন্টিমিটার। তাহলে আমরা দৈর্ঘ্য জানলাম, প্রস্থ জানলাম এবং টেবিলের উচ্চতা জানলাম। ঠিক আছে, তাইলে আমরা খেলতে পারবো। এখন খেলার জন্য আমাদের কি দরকার? নেট দরকার। নেটটা কোথায় প্লেস করতে হবে? এই মাঝ বরাবর, টেবিলের মাঝ বরাবর নেট প্লেস করতে হবে। নেটের সাথে স্ট্যান্ড থাকে, থাকে। সো নেটের হাইট হচ্ছে, এই টেবিল থেকে নেটের হাইট হচ্ছে 15.25 সেন্টিমিটার। এই যে দেখেন উপরেরটা নেট হাইট 15.25 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে কি সবাই এই যে পয়েন্টগুলা বলছি বুঝতে কি পারছেন, নাকি কোনো কনফিউশন আছে? যদি কোনো কনফিউশন থাকে জিজ্ঞাসা করতে পারেন। এই পর্যন্ত বুঝতে পারেন না এমন কেউ কি আছেন? হ্যালো, এই পর্যন্ত বুঝতে পারেন না এমন কেউ কি আছেন? আবারও বলছি, টেবিলের হাইট হচ্ছে 76 সেন্টিমিটার। তাইলে এই 76 সেন্টিমিটার হাইট, এখন টেবিলের দৈর্ঘ্যটা কি বলেছিলাম? 2.74 মিটার অথবা 274 সেন্টিমিটার। এক এর পরে পয়েন্ট দিয়ে দিলেই মিটার হয়ে যাবে, আর পয়েন্ট উঠিয়ে দিলে ওটা সেন্টিমিটার হয়ে যাবে। আর প্রস্থ হচ্ছে 15.25 15.25, আচ্ছা 15.25 সেন্টিমিটার। এখানে ভুল আছে, ও সরি, এটা হচ্ছে 1.525। ঠিক আছে, এটা ঠিক আছে। প্রস্থ হচ্ছে 1.525 মিটার অথবা 152.5 সেন্টিমিটার। আর নেটের হাইট হচ্ছে কত? নেটের উচ্চতা হচ্ছে 15.25 সেন্টিমিটার। নেটের উচ্চতা, এই বোর্ডের উপর থেকে নেটের উচ্চতা। এখন এখানে আরো কিছু ব্যাপার আছে, দেখেন এই সাইড দিয়ে একটা চওড়া
সাদা দাগ আছে বোর্ডের 4 সাইড দিয়ে, এইটার মাপ হচ্ছে 2 সেন্টিমিটার। কত সেন্টিমিটার? 2 সেন্টিমিটার, 4 সাইডে আছে। আর মাঝখানে যে দাগটা দেখতে পাচ্ছেন সাদা, এই দাগটা ব্যবহার করা হয় শুধুমাত্র ডাবলস খেলার জন্য। সো এই ডাবলস খেলার জন্য এই দাগটা একটু চিকন থাকে। সেই ডাবলস খেলার যে দাগটা ব্যবহার করা হয়, এই দাগটার মাপ হচ্ছে 3 মিলিমিটার। 3 অর্থাৎ 3 মিলিমিটার। 3 মিলিমিটারের মাপ। যতটুকু মনে থাকে ততটুকু চেষ্টা করবেন। এখন এটার বাইরে আর কি আছে? এটার বাইরে আছে নেটটার প্রস্থ কত? নেটের দৈর্ঘ্য কত? সরি, নেটের প্রস্থ তো জানলাম, নেটের যেটা উচ্চতা সেটা হচ্ছে 15.25 সেন্টিমিটার। এখন নেটের দৈর্ঘ্যটা কত? নেটের দৈর্ঘ্য হচ্ছে, খেয়াল করেন, টেবিলের দৈর্ঘ্য কত? টেবিলের প্রস্থ কত? টেবিলের প্রস্থ হচ্ছে 1.525 সেন্টিমিটার। এটার সাথে নেটটা দুই পাশে 15.25 সেন্টিমিটার থাকে, অর্থাৎ এটার সাথে যদি আপনি যোগ করেন 15.25 সেন্টিমিটার, 15.25 সেন্টিমিটার যদি এক পাশে যোগ করেন, অর্থাৎ এই বোর্ড ছাড়া দেখেন যে বোর্ডের উপরে নেটটা প্লেস করা আছে, এই বোর্ড ছাড়া দুই পাশে এরকম 15.25 সেন্টিমিটার হবে। তার মানে এই 1.525 এর সাথে 30.5 সেন্টিমিটার যদি যোগ দেন, সেটাই হচ্ছে নেটের দৈর্ঘ্য হবে। আমি কি বুঝাতে পেরেছি? হ্যালো, সবাই কি বুঝতে পেরেছেন? 1.73 মিটার হবে। আচ্ছা আচ্ছা, তাহলে ওই যে 15.25 এর সাথে আপনার হচ্ছে 30.5 কাউন্ট করলে ওটা হচ্ছে, তাই তো? জি স্যার। ওকে ওকে, ফাইন। তাহলে এই হচ্ছে ওভারঅল সবকিছু, আমরা এই টেবিল মেজারমেন্ট সবকিছু জেনে গেলাম। দেখেন এই সাইড দিয়ে হোয়াইট লাইন থাকে, আমাদের প্রত্যেকটা খেলার কোর্টের মাপের সাইড লাইন থাকে না, 4 সাইড দিয়ে লাইন থাকে না, সেখানে এই সাদা যদি লাইনটা 2 সেন্টিমিটারের যে লাইনটা দেওয়া আছে, এটা যদি না থাকতো, তাহলে যেটা সমস্যা হতো, এই বোর্ডটাকে আপনি বুঝতে পারতেন না যে আসলে বোর্ডের কতটুকু লম্বা হচ্ছে। আমি খেলার জন্য এটা উপযোগী থাকতো না। কেন? কারণ এটা আপনি ট্রেস করতে পারতেন না। এটা আসলে কোন জায়গাতে যে বল পড়বে বা আমি কেমন জোরে মারলে ওই জায়গাতে যাবে। সো এই হোয়াইট লাইনটা দেওয়ার কারণে এটা ভিজুয়াল হয়, ভালোভাবে দেখা যায়, ওটার ডিসটেন্সটা দেখা যায়। আচ্ছা, এখন এই যে টেবিল, এটা টেবিলটা কেমন হবে? টেবিলটা কেমন হবে? এই টেবিলটা কি আমরা বাসায় যদি কাঠ দিয়ে একটা বানাই নিই, তাহলে সমস্যা কোথায়? এখন টেবিলের একটা স্ট্যান্ডার্ড মেজারমেন্ট আছে। মেজারমেন্ট বলতে একটা ক্রাইটেরিয়া আছে। মেজারমেন্ট তো আমরা জানলামই, এই মেজারমেন্ট, বাট ক্রাইটেরিয়া হচ্ছে 30 সেন্টিমিটার 30 সেন্টিমিটার উপর থেকে যদি টেবিল টেনিস বল আপনি ছেড়ে দেন, এই টেবিলের উপরে ড্রপ দেন। ড্রপ বলতে জাস্ট 30 সেন্টিমিটার উপরে ধরে রাখছেন, ওখান থেকে বলটা ফেলে দিলেন। ওই বলটা টেবিলে ড্রপ খাওয়ার পরে যদি এই বলটা 23 সেন্টিমিটার উপরে, ড্রপের পরে 23 সেন্টিমিটার হাইটে উঠতে পারে, তাহলে বোঝা যাবে ওই সারফেসটা টেবিল টেনিস খেলার জন্য উপযুক্ত। 30 সেন্টিমিটার থেকে বল ছেড়ে দিলে 23 সেন্টিমিটার যদি ড্রপ খেয়ে যদি উপরে উঠতে পারে, তাহলে বোঝা যাবে ওই সারফেসটা টেবিল টেনিস খেলার জন্য উপযুক্ত। আশা করি বুঝতে পেরেছেন। এখন অনেক সময় দেখা যায় যে এলাকার স্কুল কলেজগুলোতে থাকতে পারে না, বা একটা টেবিল টেনিস বোর্ডের দাম 30,000 এর উপরে। সবচেয়ে কম দামি বোর্ডগুলোও 30,000 টাকার মতো পড়বে ওরকম। সো আরো ভালো বোর্ডগুলাতেও অনেক দামি, দামি বোর্ড পাওয়া যায়। 1 লাখ, 2 লাখ, 3 লাখ টাকারও বোর্ড পাওয়া যায়। সো বিভিন্ন কোয়ালিটির বোর্ড পাওয়া যায়। এখন আপনি মনে করেন এত টাকা খরচ করতে চাচ্ছেন না। অর্থাৎ আপনার স্কুলে এত টাকা দিবে না। চাইলে এলাকা থেকে কাঠ দিয়ে মডিফাই করে এরকম করে ওই যে নরমাল আমাদের যে টেবিলের মতো করে বানিয়ে এরকম কালার করেও খেলা যাবে। তাতেও কিন্তু যথেষ্ট ভালো খেলা যায়। এরকম হয়তো 30 সেন্টিমিটার উঁচু থেকে ছাড়লে 23 সেন্টিমিটার না গেলেও ওটাতে দেখা যাবে যে অলমোস্ট 20 সেন্টিমিটারের মতো হাইটে উঠছে। সো সেখানেও
ইন্টারন্যাশনাল ম্যাচ খেলা যাবে না, বাট এমনি খেলার জন্য সেটাও কিন্তু খারাপ হবে না। তাহলে বিকল্প অবস্থা কি, এত দামি যারা বোর্ড কিনতে না পারবেন তাদের জন্য শুধু নেট, বল, ব্যাট কিনে ফেলবেন, আর বাকিটা হচ্ছে এলাকায় কাঠ দিয়ে টেবিল বানিয়ে ফেলতে পারেন। ওকে, ফাইন। এখন আমরা পয়েন্টগুলো পড়ি। টেবিলের দৈর্ঘ্য একটু আগেই বললাম, নেটের উচ্চতা বললাম, বলের ওজন হচ্ছে, দেখেন আমি এখানে ছবি দিয়েছি ডান পাশে। বলের কালার সাধারণত এই দুই কালারের বল হয়, সাদা এবং অরেঞ্জ, এই দুই কালারের। বাট ইন্টারন্যাশনাল খেলার জন্য এই সাদা যে বল দেখতে পাচ্ছেন, এই ইন্টারন্যাশনাল খেলার জন্য এই বলগুলা উপযুক্ত, বা এই বলেই খেলা হয়। অরেঞ্জ বলে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলা হয় না। অনেকে প্র্যাকটিসের জন্য এই অরেঞ্জ বলগুলা খুবই অ্যাভেলেবল আমাদের দেশে, সো অরেঞ্জ বলগুলা পাওয়া যায়। আবার এই স্ট্যান্ডার্ড বলগুলাও কিন্তু নরমালি পাওয়া যায় না। স্ট্যান্ডার্ড এই যে আইটিটিএফ স্ট্যান্ডার্ড, এখানে যে সাদা বলটা দেখতে পাচ্ছেন, এই বলগুলার দামও অনেক। এটার একটা বক্সে অলমোস্ট 6টার মতো বল থাকে, 6টা বলের দাম 1000 টাকার মতো। ঠিক আছে, সো আপনার তাহলে বলের কালার, নরমালি টেবিল টেনিসের বল দুই রকমের হয়, একটা হচ্ছে অরেঞ্জ আর একটা সাদা। সাদাটা দিয়ে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলা হয়। ঠিক আছে, এই বলের ওজন কত? 2.7 গ্রাম। আমি বলেছিলাম যে সবচেয়ে কম ওজনের বল 2.7 গ্রাম, শুধুমাত্র 2.7 গ্রাম এই বলের ওজন। আর এটার ব্যাস, অর্থাৎ বলের মাঝখান থেকে যদি আমি চিন্তা করি, ব্যাস হচ্ছে, আপনারা জানেন ব্যাস মানে এক জায়গা থেকে, এক মাথা থেকে আর এক মাথা পর্যন্ত। আমি যে রেড লাইনটা দিলাম এটা হচ্ছে ব্যাস। আর ব্যাসার্ধ কোনটাকে বলে? এটার অর্ধেক। ব্যাসার্ধ হচ্ছে আমরা জানি অর্ধেক। সো ব্যাস হচ্ছে 40 মিলিমিটার, এটা ডায়ামিটার হচ্ছে 40 মিলিমিটার। ঠিক আছে, এটা মনে রাখবেন। সো বলের ওজন হচ্ছে 2.7 গ্রাম, আর বলের ব্যাস হচ্ছে কত? 40 মিলিমিটার। ঠিক আছে, উভয় পক্ষের খেলোয়াড় র‍্যাকেট ব্যবহার করেন যা উভয় দিক রাবার দ্বারা আবৃত থাকে। এই যে র‍্যাকেটের একটা সিম্বল দিয়েছি, খেয়াল করেন। র‍্যাকেট, টেবিল টেনিস, এটা হচ্ছে টেবিল টেনিসের র‍্যাকেট। হ্যান্ডেল আছে, স্পঞ্জ, ব্লেড, রাবার। ব্লেড বলা হয় যে মাঝের যে অংশটাকে, তারপরে দুই সাইডে রাবার থাকে। ঠিক আছে, দুই পাশে, এখানে মাঝখানে কিন্তু কাঠ থাকে আর দুই সাইডে রাবার থাকে। সো এই এখানে একটা পার্সেন্টেজ আছে, একটা ব্র্যাকেটে আপনার মানে অ্যাট লিস্ট 85% কাঠ থাকতে হবে। অ্যাট লিস্ট 85% আপনার কাঠ থাকতে হবে। তাহলে র‍্যাকেট, টেবিল টেনিস খেলা হয় এই বল দিয়ে এবং এই র‍্যাকেট দিয়ে। আর এর সাথে যদি টেবিল আর নেট থাকে তাহলে খেলতে পারবেন। খেলার নিয়মাবলী। সার্ভ শুরুতে বল 16 সেন্টিমিটার উচ্চতায়, যেটা ইন্টারন্যাশনাল রুলস বলে। আপনি সার্ভ যদি করতে চান তাহলে আপনাকে বলটাকে টচ করে করতে হবে। এখন আমরা এই যে নিয়মগুলো আছে, এগুলো আমরা আরেকটু পরে আসব। এখন তাহলে আমরা কি করব? এখন আমরা একটা ভিডিও দেখব। আপনারা সবাই কি শুনতে পাচ্ছেন? ভিডিও সাউন্ডটা কি শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার। জি, শোনা যাচ্ছে। ভিডিওর সাউন্ডটা ক্লিয়ার কিনা আপনাদের কাছে? জি স্যার, শোনা যাচ্ছে। In doubles, you still play up to 11 points, so the scoring is the same as in singles. The ping skills, you're going to try to might be having. They're always though. So this video will in how do you win a pointed table tennis? Well, the basic rule is that you've got to hit the ball onto your opponent's side of the table, and they've got to hit the ball back onto your side. You're only allowed to. খেয়াল করেন, আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, এই যে প্রসেসে খেলছে না, আমরা ব্যাডমিন্টনের যেমন র‍্যালি বলি, ভলিবলের যেমন র‍্যালি বলি না, এক পাশ থেকে খেলে আরেক পাশে দেয়। সো এটা হচ্ছে অ্যাকচুয়াল টেবিল টেনিসের র‍্যালি, মানে খেলা এভাবে চলতে থাকে। ড্রপটা কোথায় পড়ে? আমরা সার্ভিসটা পরে আসছি। ড্রপটা কোথায় পড়ে? ড্রপ হচ্ছে
আমার নিজের সাইডে নেটের এক সাইডে আমার সাইডে ড্রপ পড়ার পরে আমাকে মারতে হবে, ড্রপ পড়ার আগে মারা যাবে না। ব্যাডমিন্টনে কেমন ড্রপ পড়লে তো অ্যালাউ হয় না, ভলিবলে ড্রপ পড়লে অ্যালাউ হয় না, বাট টেবিল টেনিসে রুলস হচ্ছে আপনার সাইডেই একটা ড্রপ অ্যালাউ, অর্থাৎ একটা ড্রপের পরে আপনাকে বল অন ড্রপে খেলতে হবে। এখন অন ড্রপে আপনি যখন র‍্যাকেট দিয়ে মারবেন, কোথায় মারবেন? নেটের উপর দিয়ে ওই পাশে মারবেন। খেয়াল করেন। Let the ball bounce once on the table before you hit it back. If I hit the ball into the net, এখন দেখেন উনি মিস করেছে, তাহলে পয়েন্ট কে পাবে? হ্যালো, অপর পক্ষ পাবে। অপোজিট প্লেয়ার পাবে। আবার দেখেন if I hit the ball into the এই যে উনি মিস করেছেন, তার মানে অপোনেন্ট যিনি আছেন অপোনেন্ট পয়েন্ট পাবেন। তাহলে আমরা এখানে একই সাথে পয়েন্টের সিস্টেমটাও কিন্তু বুঝতে পারছি যে যেই মিস করুক না কেন পয়েন্ট পাবে কে? অপোনেন্ট। ওই ঠিকই ইসের মতো, আপনার ব্যাডমিন্টনের মতো বা ভলিবলের মতো। আবার দেখেন net, that's Jeff's point because I haven't hit it onto the table. Similarly, if I hit the ball off the end of the table, that দেখেন এটা আবার দেখেন similarly, if I hit the ball off the end of the table, দেখেন উনি বলটা যখন মারছে, বলটা কোথায় গিয়ে পড়েছে? টেবিলের বাইরে যেয়ে পড়েছে, তাহলে পয়েন্ট কে পাবে? যে পাশে পড়ছে ওই পাশের প্লেয়ার পাবে। এক্স্যাক্টলি। সো আমরা ব্যাডমিন্টনে যদি আউটে বল মারি তাহলে পয়েন্ট তো অপোনেন্ট পায়, ভলিবলেও যদি আউটে বল মারি তাহলে পয়েন্ট অপোনেন্ট পায়। এখানেও সেম, আপনি যদি টেবিলে ফেলাতে ব্যর্থ হন, টেবিলে বল রাখতে ব্যর্থ হন, তাহলে অপোনেন্ট টিম পয়েন্ট পাবে। that's Jeff's point because my shot didn't hit the table. So that's all pretty simple. The other one is that if I let the ball bounce twice on the table, like এটা one খেয়াল is করেন, that if I let the ball bounce twice, দেখেন এই এক সাইডে ডাবল ড্রপ পড়েছে বোর্ডের উপরে, এটা কি খেয়াল করতে পেরেছেন? আবার দেখেন all pretty simple. The other one is that if I let the ball bounce twice on এক সাইডে ডাবল ড্রপ পড়েছে না বোর্ডের উপরে? জি স্যার। জি স্যার। তো যে সাইডে ডাবল ড্রপ পড়েছে তাহলে পয়েন্ট কে পাবে? স্যার অপোনেন্ট পাবে। ডাবল ড্রপ অ্যালাউ না, ঠিক আছে? আমি মারছি, আপনার সাইডে বল যদি দুইটা ড্রপ পড়ে, একের অধিক ড্রপ পড়লেই আমি পয়েন্ট পাবো। অর্থাৎ এখানে দুইজন প্লেয়ারকে চেনার খুবই, রাইট সাইডে যে প্লেয়ারকে দেখছেন মাথায় চুল নাই, উনি বল মারার পরে এই যার মাথায় চুল আছে ওনার সাইডে ডাবল ড্রপ পড়েছে, ডাবল ড্রপ পড়েছে, তাহলে পয়েন্ট পাবে কে? যার মাথায় চুল নাই রাইট সাইডে, উনি পয়েন্ট পাবেন। এটা কি ক্লিয়ার হয়েছেন? জি স্যার। অর্থাৎ আপনাকে এক ড্রপেই খেলতে হবে, আপনি ড্রপ পড়ার আগেও খেলতে পারবেন না, এক ড্রপের পরে আপনাকে খেলতে হবে, বাট একের বেশি ড্রপ যদি যে কোনো সাইডে পড়ে তাহলে তার অপোজিট সাইডের প্লেয়ার পয়েন্ট পাবে। এখন সার্ভিসের নিয়মটা কি? এই যে বোর্ডের বাইরে থেকে বলটাকে টচ করে নিজের কোর্টে একটা ড্রপ, অনলি ফর সার্ভিস। সার্ভিসের সময় নিজের কোর্টে একটা ড্রপ পড়বে, তারপরে যে অপোনেন্ট কোর্টে যে ড্রপ পড়তে হবে। দেখেন সার্ভিসটা ওনারা কি করে। the other one is that if I let the ball bounce twice on that ball after it bounces once on the table, এই যে দেখেছেন, এটা হচ্ছে সার্ভিস। আবার খেয়াল করেন Jeff needs to hit that ball after it bounces once on the table. তাহলে সার্ভিসের সময় বলটা টচ করবে টেবিলের বাইরে থেকে, নিজের কোর্টে একটা ড্রপ পড়বে, তারপর অপোনেন্ট কোর্টে ড্রপ করতে হবে। অপোনেন্ট কোর্টে যদি ড্রপ না পড়ে তাহলে কি হবে? অপোনেন্ট পয়েন্ট পেয়ে যাবে, রং সার্ভিস। আমার সার্ভিস যদি নেটে বেঁধে যায় তাহলে রং সার্ভিস, অপোনেন্ট পয়েন্ট পাবে। আমার সার্ভিস যদি নেটে টাচ লেগে ওই পাশে পড়ে তখন এটাকে রিসার্ভিস হিসাবে কাউন্ট হবে। রিসার্ভিস যেটাকে লেট বলা হয় টেবিল টেনিসের ভাষায়। সো দেখেন এই ভিডিওটা দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন, বাট আমি প্রয়োজনে এই ভিডিওটাও আপনাদের গ্রুপে এটা লিংকটা দিয়ে দেব, আপনারা একটু এই ভিডিওটাও দেখে নেবেন, আর আমি এখান থেকে যতটুকু ব্রিফ করা যায় আপনারা
এই ভিডিও দেখে যখনই আমি ব্রিফ করছি এটা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা, যারা আগে কখনোই টেবিল টেনিস খেলেন নাই বা খেলা দেখেন নাই, রুলস জানেন না, ভিডিও দেখে বোঝা যাচ্ছে কিনা? জি যাচ্ছে স্যার। জি স্যার, বুঝতে পারছি। ওকে। Now, the other tricky rule is the rule about volleying. If I hit the ball before it bounces on the table, that's a volley about volleying. If I hit the ball, দেখেন উনি কি করেছে, বলটা টেবিলে ড্রপ করার আগে উনি ব্যাট দিয়ে মারছেন। সো বলটা টেবিলে ড্রপ করার আগে যদি আপনি মারেন তাহলে আপনার অপোনেন্ট টিম পয়েন্ট পাবে, অর্থাৎ এটা ফল্ট করেছেন আপনি। ঠিক আছে? before it bounces on the table, that's a volley, and that is Jeff's point. But if Jeff hits the ball out of bounds on the full and দেখেন এখন আমি আপনার কাছে বল মারলাম, বলটা টেবিলের উপর ড্রপ পড়ে নাই, এয়ারে আছে, এয়ারে কোর্টের বাইরে আছে, বাট আমি যদি ওইটা উপরের থেকে মারি সেটাতে সমস্যা হবে না। অর্থাৎ যদি ফুল টস বল আপনি টেবিলের বাইরে থেকে খেলেন, ড্রপ ছাড়াই তো ফুল টস বলি, তাই না? আমরা ক্রিকেটে যেমন বল, যে বলগুলো মাটিতে ড্রপ না পড়ে ডিরেক্ট ব্যাটারের কাছে আছে, আর ব্যাটার যখন ওই বলটা হিট করে তখন তাকে সেই বলটা ফুল টাচ হয়, তাই না? সো এখানেও আপনি এটা দেখেন, Jeff's point. But if Jeff hits the ball out of bounds, ওই যে দেখেন বলটা কোথায় মেরেছে, টেবিলে ড্রপ পড়েছে? পড়ে নাই। কোথায় পড়েছে? ওই যে টেবিলের বাইরে গিয়েছে। এখন টেবিলের বাইরে থেকে যদি আপনি উপর দিয়ে মারেন তাহলে আপনার কোনো সমস্যা নাই, দোষ নাই, তাহলে আপনিই পয়েন্ট পাবেন। এটা কি ক্লিয়ার হয়েছেন সবাই? স্যার এক্ষেত্রে যদি উনি বলটা না মারতো তাহলে তো অপোনেন্ট উনি তো পয়েন্ট পেত, তাই না কি স্যার? না, আপনি বুঝতে পারেন নাই। এখানে ব্যাপার হচ্ছে আপনার অপোনেন্ট বলটা মারছে ধরেন আউটে, টেবিলে পড়ে নাই, আউটে। এখন আপনি আউটের বল খেলছেন, কোনো সমস্যা নাই। আউটের বল খেললে আপনার কোনো অসুবিধা নাই। আমার কথা বুঝতে পেরেছেন? জি স্যার। আউটের বল, আপনি বলটা বাইরে, বাট আপনি ওই বলটা র‍্যাকেট দিয়ে মেরে দিয়েছেন। সো র‍্যাকেট দিয়ে যদি আপনি বাইরের বল মারেন তাহলে আপনিই পয়েন্ট পাবেন, কোনো সমস্যা নাই। ওটা তো আউট ছিল, আউট হিসাবে কাউন্ট হবে। বুঝতে পেরেছেন? আমাদের যেমন হচ্ছে ভলিবল বা ব্যাডমিন্টনে আপনি আউটের বল মারছেন, ওটা তো তখন রাইট বল হিসাবে কাউন্ট হয়। বাট টেবিল টেনিসের রুলস হচ্ছে আপনি আউটের বল যদি টেবিলের বাইরে থেকে মারেন, অর্থাৎ আপনার র‍্যাকেটটা দেখেন, ওই যে ডান পাশের প্লেয়ারের খেয়াল করেন ওনার র‍্যাকেট কোথায়? র‍্যাকেট কিন্তু বোর্ডের বাইরে। ওনার বলটাও কিন্তু বোর্ডের বাইরে। সো ওখান থেকে উনি হিট করেছেন। উনি যদি ওখান থেকে হিট করে, এটা বাইরের বল মেরেছে। সো এটা উনি ওই মাথায় চুল নাই যার, উনি পয়েন্ট পাবেন। বুঝতে পেরেছেন কি? জি স্যার, এবার বিষয়টা ক্লিয়ার। জি বলেন, কেউ জিজ্ঞাসা করতে চাচ্ছিলেন। my point, finally. So as soon as someone volleys the ball or hits it on the full, it's the end of the point. বাট আপনি যদি ওই বলটাকে হিট করেন বোর্ডের ভেতর থেকে, তখন কিন্তু আবার অপোনেন্ট পয়েন্ট পাবে। ওটা আপনার ফল্ট হিসাবে কাউন্ট হবে। আপনি বাইরে থেকে বল মারলে কোনো অসুবিধা নাই, বাট বোর্ডের মধ্যে বল, সেটা আপনি উপর দিয়ে মেরেছেন ড্রপ করার আগে, তখন এটা অপোনেন্ট পয়েন্ট পাবে। If it's over the table when I hit it on the full, that's your point. If it's past the table, it's already out. That's mine. যদি বলটা টেবিল পাস It's করে। only the serve that you hit down on your side. After that, you have to hit the ball straight over the net. এটা Hit খেয়াল down করেন, on your side. এই যে সার্ভিস করতে হবে নিজের সাইডে একটা ড্রপ, তারপরে অপোনেন্ট কোর্টে যাবে। এরপরে যখন র‍্যালি হবে, এই র‍্যালিটা সবসময় অপোনেন্ট কোর্টে পার করতে হবে। খেয়াল After করেন, that, you have to hit the ball straight over the প্রত্যেকটা net. বল If I অপোনেন্ট hit the কোর্টে ball পড়ছে। back down in my side in the rally, that's Jeff's point. এখন আপনি যদি নিজের সাইডে ড্রপ দেন র‍্যালির সময়, সার্ভিসের সময় একটা ড্রপে আপনি খেলতে পারবেন। একটা ড্রপ নিজের সাইডে দিয়ে অপোনেন্ট কোর্টে ফেলতে হবে। আর র‍্যালিতে এক ড্রপ পড়ার পরে সব সময় অপোনেন্ট কোর্টে নেটের উপর দিয়ে পার করতে হবে। বাট র‍্যালির সময় যদি আপনি নিজের সাইডে ড্রপ, মানে বল ড্রপ করার পরে র‍্যাকেট দিয়ে আবার নিজের সাইডে ড্রপ দেন, বলটাকে নিজের সাইডে হিট করেন, তখন কি হবে? অপোনেন্ট পয়েন্ট পাবে। এটা দেখেন, If I ওই hit যে the ball back নিজের down সাইডে in my যেটা বল side মারছে। in the rally, that's Jeff's point too.
If I এই hit the যে ball back এটা down in my side in the rally, that's Jeff's point too. এটা কি বুঝতে পেরেছেন? হ্যালো, স্যার আরেকটা বার দেখান, বিষয়টা ক্লিয়ার হয়নি, আরেকটা বার একটু দেখান। র্যালিতে সিস্টেম হচ্ছে আপনাকে আপনার সাইডে বল একবার ড্রপ করার পরে আপনাকে বলটাকে মারতে হবে কোথায়? বলটাকে অপোনেন্ট কোর্টে মারতে হবে। কোন জায়গা দিয়ে? নেটের উপর দিয়ে মারতে হবে। বাট আপনি যদি ওই বলটা নিজের কোর্টেই ব্যাট দিয়ে হিট করেন, তারপরে অপোনেন্ট কোর্টে যায়, তখন এটা ফল্ট হবে। দেখেন It's hit down on your side. After that, you have to hit the ball straight over the net. If I hit the ball back down in my side in the rally, the ball straight over the net. If I এই যে কি করেছে উনি, ওনার কাছে বল যাওয়ার পরে উনি নিজের সাইডে হিট করেছে বলটাকে, তারপরে অপোনেন্ট কোর্টে পাঠিয়েছে। সো এখানে এই যার মাথায় চুল আছে লেফট সাইডের প্লেয়ার, ওনার কাছেই উনি পয়েন্টটা পাবেন। hit the ball back down in my এখন কি বুঝতে পেরেছেন? জি স্যার, স্যার রিসার্ভিসের ব্যাপারটা আরেকবার যদি বলতেন। আচ্ছা আচ্ছা, আসবো। side in the rally, that's Jeff's point too. So, Alois, if we're in a rally and the ball hits the net, what happens? Okay, so if it hits the net and goes over onto your side, দেখেন র্যালির সময় যখন খেলা চলছে, এই খেলা চলাকালীন সময় র্যালির সময় যদি নেটে টাচ লেগে অপোনেন্ট কোর্টে পড়ে, তখন এটা রাইট হিসাবে কাউন্ট হবে। বুঝতে পেরেছেন? বাট এই ব্যাডমিন্টনে কি হয়, আমরা যখন নেটে টাচ লেগে অপোজিট সাইডে পড়ে, তখন তো রাইট হয়, তাই না? খেলার সময় ভলিবলেও কিন্তু জি সেম রাইট হয়। তো এখানেও খেলা চলাকালীন নেটে টাচ লেগে অপোনেন্ট কোর্টে নেট পার না হলে তো অপোনেন্ট পয়েন্ট পাবেই, বাট নেট টাচ হয়ে যদি অপোনেন্ট কোর্টে পড়ে, তখন এটা রাইট হিসাবে কাউন্ট হবে। side of the table. In a rally, that's play on, and you've got to hit the ball back onto ওই their যে side দেখেন of the table. পড়েছে। Okay, so in a আবার that's দেখেন play নেটে on, টাচ and লাগার you've got to পরে hit the ball back onto their side of the table. Okay, so in a rally play on, what about if it's off a serve? If it's a serve, that's called a let. এই যে এটা র্যালির সময় কাউন্ট হবে, এটা রাইট হিসাবে কাউন্ট হবে। বাট যদি সার্ভিসের সময় নেটে টাচ লেগে পড়ে, তখন এটা লেট, দ্যাট মিন্স রিসার্ভিস হিসাবে কাউন্ট হবে। রিসার্ভিস কতবার করতে পারবেন? একবার। আপনি পরপর দুইবার যদি লেট হয় বা দুইবারই নেটে টাচ লেগে অপোনেন্ট সাইডে পড়ে, তখন আপনি পয়েন্ট হারাবেন, পরপর দুইবার যদি এরকমটা হয়। বাট আপনার কি করতে হবে? লেট একবার আপনি সুযোগ পাবেন, দুইবার হলে পরপর অপোনেন্ট টিম পয়েন্ট পেয়ে যাবে। আবার দেখেন সার্ভিসের সময় আপনাকে নিজের কোর্টে একটা ড্রপ দেওয়ার পরে অপোনেন্ট কোর্টে ড্রপ ফেলতে হবে। এখন নিজের কোর্টে একটা ড্রপ দিয়েছেন, বলটা চলে গেল টেবিলের বাইরে, ড্রপ পড়েছে, পয়েন্ট পাবে অপোনেন্ট, এটা রং সার্ভিস। আপনি নিজের কোর্টে ড্রপ দিয়েছেন বাট নেট পার হয় নাই, অপোনেন্ট পয়েন্ট পাবে। নিজের কোর্টে ড্রপ দিয়েছেন, নেটে টাচ লেগে কোর্টের বাইরে পড়েছে, বোর্ডের বাইরে পড়েছে, বোর্ডে পড়ে নাই, এটা অপোনেন্ট পয়েন্ট পাবে, রং সার্ভিস। বাট নিজের কোর্টে ড্রপ পড়ার পরে নেটে টাচ লেগে যদি অপোনেন্ট কোর্টে পড়ে, এটা রিসার্ভিস। প্রথমবার রিসার্ভিস দিলেন, আবার অপোনেন্ট কোর্টে পড়েছে নেট টাচ হয়ে, তখন দুইবার রিসার্ভিস দিবে না, তখন অপোনেন্ট পয়েন্ট পাবে। And what you do with the let is you just replay the serve. Okay, but how many lets in a row can I get? You can serve as many as you possibly can, Jeff. So if you can serve 30 lets in a row, it is still a let. You don't lose the point. How many points do you play a game up to? দেখেন এই টেবিল টেনিসের কত পয়েন্টের গেম হয়? টেবিল টেনিসে গেম হয় 11 পয়েন্টে। ব্যাডমিন্টনে কত পয়েন্টে গেম হয়? ব্যাডমিন্টনে আমরা জানি কত পয়েন্টে গেম হয়, একটা সেট কমপ্লিট হয়। হ্যালো, শুনতে পাচ্ছেন? একুশ পয়েন্টের সেট 21 পয়েন্টে। কেউ রেসপন্স করতে চাচ্ছেন না, কারণ কি? সবাই কি ঘুমিয়ে পড়েছেন ভিডিও দেখতে দেখতে? না স্যার আছে। সময় নাই। ঘুম আসতেছে? চা খেতে হবে সবার, নাকি বোরিং জি লাগছে? না স্যার, এই খেলাটার সাথে ততটা পরিচিত না তো। হ্যাঁ, আমি বলি আপনাদের এই ফার্স্ট সেমিস্টারে কোশ্চেন ছিল না ব্যাডমিন্টনে
কত সেটে কত পয়েন্টে একটা সেট কমপ্লিট হয়, 21 পয়েন্টে কমপ্লিট হয় সেটে। এখন টেবিল টেনিসের ক্ষেত্রে 11 পয়েন্টে একটা গেম, টেবিল টেনিস ও ব্যাডমিন্টনের যেটাকে আমরা সেট বলি, 3 সেটের খেলা হয়, টেবিল টেনিসে এই সেটটাকেই গেম বলা হয়, অর্থাৎ 11 পয়েন্টে একটা গেম সম্পন্ন হয়। এরকম 3 গেম বা 5 গেম, ইন্টারন্যাশনাল ম্যাচগুলোতে 5 গেম বা 7 গেমের খেলা হয়, ঠিক আছে? আমাদের লোকাল টুর্নামেন্টগুলো 3 গেমের হয়। সো ওই 3 গেমে আবার একটা ম্যাচ হয়, বুঝতে পেরেছেন? অর্থাৎ ধরেন আপনি আমার অপোনেন্ট, সো আপনার সাথে আমার 3 গেম খেলতে হবে। কত পয়েন্টের? 11 পয়েন্টের। এখন এই 11 পয়েন্টের যে গেম, এই 11 পয়েন্টে এখানেও ডিউস আছে। ব্যাডমিন্টনে যেমন ডিউস আছে না, 20 ইকুয়াল যদি 20 পয়েন্ট হয় তখন ডিউস হয়। এখন টেবিল টেনিসেও ঠিক যদি কারো 10 হয় বা 10 ইকুয়াল হয়, 10 পয়েন্ট হয়, তখন কিন্তু এখানেও আপনার ডিউস সংগঠিত হয়। এখন ব্যাডমিন্টনে কত পর্যন্ত যেতে পারে? ব্যাডমিন্টনে যেতে পারে কত পর্যন্ত? 30। কত পর্যন্ত যেতে পারে ব্যাডমিন্টনে? 30 পর্যন্ত যেতে পারে সর্বোচ্চ। বাট টেবিল টেনিসে ধরাবাঁধা নাই। আপনি যত এই 2 পয়েন্টের ব্যবধানেই থাকতে হবে। এখন এই পয়েন্টটা খেয়াল করেন। এখানে যে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি যাতে করে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারেন। এখানে 11 পয়েন্টের গেম হয় এবং দেখেন। Now you play a game up to 11 points. So if I get to 11 and you're on 9, দেখেন, যদি একজনের 11 আর একজনের 9 হয় তাহলে কিন্তু গেম শেষ। একটা গেম শেষ। I win the game. Obviously, each game you start at love all. And at love all, you have 2 serves each. দেখেন, প্রত্যেকটা গেম শুরু হয় কত? 0-0 থেকে। এখন ধরেন আপনার সার্ভিস, আপনি সার্ভিস করবেন 2 পয়েন্টের জন্য। একটা প্লেয়ার 2 পয়েন্টের জন্য সার্ভিস করে। কয় পয়েন্টের জন্য? 2 পয়েন্টের জন্য সার্ভিস করে। আপনি সার্ভিস করেছেন, খেলা চলছে, চলতে পয়েন্ট অপোনেন্ট পেয়েছে। তাইলে কত পয়েন্ট হলো? 1। আপনি আবার সার্ভিস করবেন। আমরা ভলিবলে, ব্যাডমিন্টনে বা ওই টাইপের গেমগুলাতে কি দেখি? যে পয়েন্ট পায় সেই সার্ভিস করে, তাই না? একটু রেসপন্স করেন। জি স্যার। কিন্তু টেবিল টেনিসের সিস্টেম হচ্ছে আপনি 2 পয়েন্টের জন্য এক প্লেয়ার সার্ভিস করবে, 2 পয়েন্টের জন্য। আপনি পয়েন্ট পান বা আমি পয়েন্ট পাই। ধরেন আমি সার্ভিস শুরু করলাম। এখন 2 জনের একটা ম্যাচ শুরু হচ্ছে। আমি সার্ভিস শুরু করছি। আমার পয়েন্ট 0, আপনার পয়েন্ট 0। এখন আমি কয় পয়েন্টের জন্য সার্ভিস করব? 2 পয়েন্টের জন্য। অর্থাৎ আমি প্রথম সার্ভিস করলাম। সার্ভিস করার পরে খেলা চলতে আপনি পয়েন্ট পেলেন। আপনার 1, আমার 0। এই ক্ষেত্রে ভলিবল বা ব্যাডমিন্টনে কি হয়? আপনিই কিন্তু সার্ভিস করবেন। বাট টেবিল টেনিসে আমি আবার সার্ভিস করব। ওই যে বললাম একজন প্লেয়ার 2 পয়েন্টের জন্য সার্ভিস করে। আমি আবার সার্ভিস করব। আমি আবার সার্ভিস করার পরে আপনি পয়েন্ট পান বা আমি পয়েন্ট পাই। যেই পাক না কেন, টোটাল পয়েন্ট হলো কত? 2। 2 হওয়ার পরে এবার আপনি সার্ভিস করবেন। আপনি কত পয়েন্টের জন্য করবেন? 2 পয়েন্টের জন্য সার্ভিস করবেন। বুঝতে পেরেছেন? So you would serve for 2 serves, and then I serve for 2 serves. It doesn't matter whether you win or lose the point, you still serve for 2, and then I serve for 2. If the score now gets to 10 all, someone needs to win by 2 points. And এই যে যদি 10-10 হয় তখন ডিউস হয়। এই ডিউস হলে কি হবে? 2 পয়েন্টের ব্যবধান থাকতে হবে। তখন কিন্তু একটা করে সার্ভিস। তখন একটা করে সার্ভিস করতে হবে। যদি ডিউসের ক্ষেত্রেই শুধুমাত্র নিয়মটা ভিন্ন যে আপনি একটা সার্ভিস করবেন, আপনার সার্ভিসের পরে যেই পয়েন্ট পাক না কেন আবার অপোনেন্ট সার্ভিস করবে। অর্থাৎ ডিউসের সময় একটা করে সার্ভিস। বাট অন্য সময়ে আপনার 2 পয়েন্টের জন্য সার্ভিস হবে। we only have 1 serve each. So you would serve 1, and then I serve 1. That's just to make it fair, so that after 10 all, we're getting the same number of serves. But someone needs to win by at least 2 points. So if I win the next point and get to 11-10, that's not the end of the game. দেখেন 11-10 যদি পয়েন্ট হয় তাহলে কিন্তু খেলা শেষ না। কত পয়েন্টের ব্যবধান থাকতে হবে? 2 পয়েন্টের ব্যবধান থাকতে হবে। Still need to win another point to win the game.
If our যদি এরকম হয় 12-10 তাহলে গেম শেষ। যে 12 পেয়েছে, যার পয়েন্ট 12 সে ম্যাচ জয় করেছে, এই গেমটা উইন হয়েছে। however at 11-10 you win the point, then যদি 11-11 পয়েন্ট হয় তাহলেও কিন্তু 2 পয়েন্টের ব্যবধানে গেম হবে। ওইভাবে ডিউসের সিস্টেমে যেতে থাকবে, যে তখন কিন্তু 13-11 তে গেম হবে। যদি 12-12 ইস পয়েন্ট হয় বা 12 অল হয়, তখন কিন্তু 12-14 হলে গেম হবে। স্যার সবসময় এই 2 ক্ষেত্রে কত পয়েন্টের ব্যবধান থাকবে। জি, বুঝতে পেরেছেন? স্যার জি স্যার। এইভাবে যদি অনেকক্ষণ চলতে থাকে, মানে সম হ্যাঁ, পয়েন্ট বা 1 পয়েন্টের ব্যবধান যদি 50 হয়ে যায়, তাহলে কি এভাবে চলতেই থাকবে? চলতেই থাকবে, কোনো সমস্যা নেই। শুধুমাত্র, আবারও বলছি, শুধুমাত্র ব্যাডমিন্টনে 30 পয়েন্ট পর্যন্ত যায়। আর বাকি ভলিবল বা হচ্ছে আপনার এই টেবিল টেনিস, এটাতে কোনো ধরাবাঁধা নিয়ম নাই যে কত পর্যন্ত যাবে। and so on, someone needs to be 2 points clear table tennis. So I serve and I make a mistake. দেখেন ওই যে ওনার সার্ভিসটা দেখেন, What happens if I serve a fault in table tennis? So I serve and I সার্ভিস করেছে, নেট পার হয় নাই, তাহলে পয়েন্ট কে পাবে? অপোনেন্ট পয়েন্ট পাবে। make a mistake. Jeff gets the point straight away. So ওই you যে don't দেখেন get two পয়েন্টটা serves or উল্টাচ্ছে, 2 খেয়াল করেন। chances. Jeff gets the point after one mistake as a fault. Some Un- other interesting rules are about whether the ball hits the edge of the table or the side. So to be in, the ball has to hit anywhere on the top of the table. So if Jeff hits the ball and it even just hits the edge of the table like that, that's still in. But if Jeff is out there and hits the ball and it hits the side of the table out here, then that's my point. So খেয়াল করেন, বলছে এই টেবিলের উপরে বল যেখানেই লাগুক না কেন, সেই জায়গাতে লাগলেই সেটা বলটা রাইট বল হিসাবে কাউন্ট হবে। বাট যদি কারোর বল টেবিলের সাইডে লাগে, এই যে সাইডে বল ধরে দেখাচ্ছে, সো এই সাইডে যদি লাগে তাহলে কিন্তু অপোনেন্ট পয়েন্ট পাবে, এটা রাইট হিসাবে কাউন্ট হবে না। বাট এই টেবিলের উপরে সামান্য যদি কর্নারেও সামান্য টাচ লাগে, তাও সেটা রাইট। বাট এই সাইডে যদি লাগে, সাইডে যদি বল লাগে, তাহলে এটা রাইট হবে না। the side is out, the top or the edge is in. On the serve, even if you throw the ball up, on the serve, even if you throw the ball up and miss it completely, যদি সার্ভিস করার সময় বল এই যে ব্যাটে না লাগে, তাও অপোনেন্ট পয়েন্ট পাবে, এটা মিস হিসাবে কাউন্ট হবে, সার্ভিস ফল্ট। সার্ভিস করার সময় যদি আপনার বল আপনি ব্যাটে লাগাতে না পারেন, টেবিলের উপর বল পড়েছে, তাও অপোনেন্ট পয়েন্ট পাবে। that's still your opponent's point. Or if you throw the ball up and decide to catch it again, that is still my opponent's point. এখন আপনি টচ করেছেন বলটা সার্ভিসের জন্য, সার্ভিস করার পর টচ করেছেন, বাট বল কি করেছেন? মারেন নাই, হাত দিয়ে আবার ধরেছেন, তাও অপোনেন্ট পয়েন্ট পাবে। As soon as the ball is up off my hand, it's in play, and I have to hit it on the table. Another question we get asked a lot is, are you allowed to lean on the table or touch the table? Well, you are allowed to lean on with your leg or even with your elbow. The only thing that isn't allowed to touch the table is your free hand. So you're not allowed to lean on the table like that with either your hand or the back of your hand. Anything else is allowed to touch the table when you're playing. The only thing is, if you touch the table and move the table, আপনি খেলার সময় টেবিল টাচ করতে পারবেন, র্যাকেটও টেবিলে লাগলেও কোনো সমস্যা নাই। বাট সমস্যা কখন হবে? যদি আপনি ধাক্কা লেগে টেবিলটা মুভ করে, নড়ে যায় বা সরে যায়, তখন অপোনেন্ট পয়েন্ট পাবে। বুঝতে পেরেছেন? জি হ্যালো? স্যার। জি স্যার, তার মানে এমনিতে টাচ লাগলে সমস্যা নেই। এমনি টাচ লাগলে সমস্যা নাই, র‍্যাকেট লাগলে সমস্যা নাই, বাট নেটে আবার টাচ করা যাবে না। নেটে টাচ করা যাবে না। টেবিলে যদি টাচ হয় তাহলে কোনো সমস্যা নাই, বাট যদি ওটা টেবিলটা সরে যায় বা টেবিলটা মুভ করে, তাইলে opponent's অপোনেন্ট point. পয়েন্ট পাবে। If you're playing at home, you might often play some doubles. So it's good to just know the এখন সিঙ্গেলস খেলার সময় এই পুরো টেবিলটাই কিন্তু কোর্ট। এখানে সিঙ্গেলস এর জন্য আলাদা কোনো কোর্ট নাই।
সিঙ্গেল এখানে এই মাঝখানের যে আপনারা চিকন লাইনটা দেখতে পাচ্ছেন 3 মিলিমিটার, যেটা বলছিলাম সাদা লাইন, এই যে লম্বা দেওয়া এক মাথা থেকে আরেক মাথা। সো এই লম্বা লাইনটা শুধুমাত্র ডাবলস এর জন্য। ডাবলস এর রুলস হচ্ছে, আমরা প্র্যাকটিক্যাল যদি এটা করতে পারতাম তাহলেও এটা ভালো হতো। টেবিল টেনিসের ফ্যাসিলিটিস তো সব জায়গায় থাকে না। সো খেয়াল করেন, ডাবলস এর রুলস হচ্ছে কোনাকুনি কোর্টে সার্ভিস করতে হয়। ডাবলসে শুধুমাত্র এখানে 4টা কোর্ট ধরা হলো। এই মাঝখান দিয়ে ডিভাইডেড করলে ডাবল যেহেতু 2 জন প্লেয়ার খেলে, ওই এক সাইডেই 2 জন প্লেয়ার খেলবে আর অপোনেন্ট সাইডেও 2 জন খেলবে। সো সার্ভিসের সময় কোনাকুনি, ওই যে ব্যাডমিন্টন খেলা হয় না, ব্যাডমিন্টন খেলায় কি কোনাকুনি কোর্টে সার্ভিস করতে হয় না? এক্ষেত্রেও সেম, কোনাকুনি কোর্টে সার্ভিস করতে হবে। ঠিক আছে, কোনাকুনি কোর্টে সার্ভিস করতে হবে। এখন একজন 2 পয়েন্টের জন্য সার্ভিস করবে। এই একজন রাইট কর্নার থেকে রাইট কর্নারে সার্ভিস করবে 2 পয়েন্টের জন্য। 2 পয়েন্টের জন্য এখান থেকে সার্ভিস করবে। তারপরে অপোনেন্ট টিমের রাইট কোর্টে যে আছে সে সার্ভিস করবে। অপোনেন্ট টিমের রাইট কোর্টে যে আছে সে সার্ভিস করবে। অলওয়েজ টেবিল টেনিসে রাইট কোর্ট থেকে সার্ভিস হয়, লেফট কোর্ট থেকে কোনো সার্ভিস হবে না। অলওয়েজ কি হবে? রাইট কোর্ট থেকে সার্ভিস হবে। এখন হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছেন? আচ্ছা, হয়তো লাইনটা কেটে যেতে পারে। আমাদের অফিসের ওবায়দুল ভাই কি আছেন? ওবায়দুল ভাই? হ্যালো, যদি এই লাইনটা কেটে যায় আর একবার একটু লিংক দিয়েন, হ্যাঁ? না, এটা কি আনলিমিটেড আছে? আচ্ছা, আচ্ছা। ওকে, ওকে, ফাইন, ফাইন। আচ্ছা, তাহলে কোনো অসুবিধা নাই। থ্যাংক ইউ। আচ্ছা, খেয়াল করেন যেটা বলছিলাম যে আপনি এই টেবিল টেনিসের নিয়ম হচ্ছে ডাবলসে সবসময় কোনাকুনি রাইট কোর্ট থেকে সার্ভিস হয়, ডান পাশের কোর্ট থেকে। তাহলে কি করতে হবে? এই ডান পাশের যে প্লেয়ারটা আছে এখানে, যার হাতে বল আছে, মাথায় চুল নাই, এই প্লেয়ারটা যদি সার্ভিস করে 2 পয়েন্টের জন্য, সার্ভিস করে উনি এই ওনার পাশের পার্টনারের সাথে এক্সচেঞ্জ করবে। মানে ওই রাইট সাইডে যে প্লেয়ারটা আছে উনি লেফটে যাবে, লেফটের প্লেয়ার রাইট সাইডে আসবে। তারপরে অপোনেন্ট কোর্টে রাইট কোর্টে যে আছে সে সার্ভিস করবে 2 পয়েন্টের জন্য। সে আবার সার্ভিস করার পরে নিজের পার্টনারের সাথে সাইড চেঞ্জ করবে। নিজের পার্টনারের সাথে রাইট কোর্টে থাকলে লেফট, লেফটে থাকলে রাইট, এভাবে চেঞ্জ করবে। এটা কি বুঝতে পেরেছেন? এটা দেখেন ভিডিওটা, তাহলে ক্লিয়ার Rules হবে। of doubles as well. The first rule is that you have to take it in turns with your partner to hit the ball. So I've got to hit the first one and then get out of the way for my partner to hit the আর next one. র্যালির সময়, আর যখন খেলা চলবে, র্যালির সময়ে কি করতে হবে? র্যালির সময়ে আপনি একবার মারবেন, আপনার পার্টনার একবার হিট করবে। অর্থাৎ আপনি পরপর খেলতে পারবেন না। আপনার পার্টনারকেও সুযোগ দিতে হবে। ইভেন অল্টারনেটিভ ওয়েতে খেলতে হবে। আপনি একটা মারবেন, আপনার পার্টনার একটা মারবে। আপনি যদি পরপর 2টা মারেন তাহলে এটা ফল্ট। আপনি যদি মারতে ব্যর্থ হন সেটাও ফল্ট। অর্থাৎ আপনি একবার মারার পরে আপনার পার্টনারকে সুযোগ দিতে হবে। পার্টনারকে অবশ্যই মারতে হবে। আমরা ব্যাডমিন্টনে কি খেলি? যে আমি মারার পরেও আমি যদি পরপর মারতে থাকি কোনো অসুবিধা নাই। আমার প্লেয়ার যদি নাও মারে কোনো সমস্যা নাই। বাট টেবিল টেনিসের রুলস হচ্ছে আপনার পার্টনার অবশ্যই খেলতে হবে। খেয়াল করেন। If I hit 2 in a row, the other team wins the point. The second rule of doubles is serving. You always serve the ball from your right hand box diagonally to your opponent's right hand box, and you never serve from the left hand box. কি বলেছে? আপনাকে সর্বদাই রাইট কোর্ট থেকেই সার্ভিস করতে হবে কোনাকুনি। এই যে বাম পাশের কোর্ট থেকে সার্ভিস করা যাবে না। In table tennis, in doubles. So serve from the right hand diagonally. I serve my 2 serves to you. হ্যাঁ, এই কোনাকুনি থেকে 2টা সার্ভ কোথায় করবে? এই কোণায়। And after we've served our 2 serves,
we swap, and then you're going to serve to Jeff for the next. কি বলেছে যে আপনি রাইট কোড থেকে দুটো সার্ভিস করবেন, করার পরে আপনি আপনার পার্টনারের সাথে এক্সচেঞ্জ হয়ে যাবেন। তখন কে করবে? আপনার ওই পার্টনারের কোনাকুনি যে প্লেয়ারটা থাকবে সেই সার্ভিস করবে অপোনেন্ট 2 পয়েন্টের জন্য। কাকে সার্ভিস করবে? আপনার পার্টনারকে, যে রাইট কোডে আসছে তাকে। ঠিক আছে? এই জেফ, এই যার মাথায় চুল আছে ওই ব্যক্তির নাম হচ্ছে জেফ। সো এই জেফের কাছে এখন ধরেন আমি সার্ভিস করব। এখন আমি 2 পয়েন্টের জন্য সার্ভিস করার পরে আমি কি করব? আমার পার্টনারের সাথে সুইচ করব। সুইচ করলে আমার পার্টনার আমার জায়গাতে আসবে আর আমি আমার পার্টনারের জায়গাতে যাব। তখন ওই জেফ সার্ভিস করবে। Next two servers. After that, স্যার এই সুইচটা কখন হবে? খেলা চলাকালীন নাকি স্যার পয়েন্ট পাওয়ার পর? এটা তো খেলা চলাকালীন রুলস হচ্ছে আপনি একবার মারবেন, আপনার পার্টনার একবার বল মারবে। এটা কি ক্লিয়ার হয়েছেন? খেলা চলাকালীন এটা র‍্যালি জি, চলছে, স্যার। খেলা চলছে, আপনি খেলার রুলস হচ্ছে আপনি পরপর 2 বার মারতে পারবেন না। আপনি একবার মারবেন, আপনার পার্টনার একবার মারবে। এটা কি সবাই ক্লিয়ার? স্যার ক্লিয়ার স্যার। এখন হচ্ছে এই পার্টনারের সাথে সুইচ করবে কখন? পার্টনারের সাথে সুইচ করবে এই 2 পয়েন্টের জন্য যে আমি সার্ভিস করব, আমার 2টা সার্ভিসের পরে আমি সুইচ করব আমার পার্টনারের সাথে সাইডে। বুঝতে পেরেছেন? আমার স্যার 2টা মানে একজন প্লেয়ারই কি দুইটা সার্ভিস যতক্ষণ শেষ না হয় ততক্ষণ ওই রাইট সাইডেই থাকবে? হ্যাঁ, রাইট সাইড থেকেই সার্ভিস করতে থাকবে। ধরেন আপনি রাইট সাইডে আছেন, এই যে জেফ এখন কোন সাইডে আছে? রাইট সাইডে। সো জেফ সার্ভিস করলো, next two serves to হ্যাঁ, your জেফ partner. সার্ভিস করবে কি এই রাইট সাইডে। এখন জেফ সার্ভিস করার পরে কি করবে? পরের বলটা তো আপনার পার্টনার এই পাশে যে থাকবে সে মারবে। মারার পরে এই আরেকজন প্লেয়ার আছে না মাথায় চুল নাই? উনি খেলবে। ওনার খেলার পরে কে খেলবে? আবার জেফ খেলবে। জেফের পরে আবার উনি, ওনার পরে আবার জেফ। এভাবে অল্টারনেটিভ ওয়েতে খেলা চলতে থাকবে, র‍্যালি হতে থাকবে। টেবিল টেনিসে ধরেন বল উপর দিয়ে পাস, মানে শাটল মারতেছেন, কারোর কোনো সাইডে বল এখনো পড়ে নাই বা আউট যায় নাই। সো খেলা চলতে থাকলে একজন একটা করে মারতে থাকবেন। কিন্তু এই জেফ এবার যেখানেই যান না কেন, এই একটা র‍্যালি শেষ, একটা পয়েন্ট হয়ে গিয়েছে। সো আপনি একটা পয়েন্ট পরে আপনার নিয়ম কি বলেছি? আপনি 2 পয়েন্টের জন্য সার্ভিস করতে পারবেন। সো একটা পয়েন্ট যেই পাক না কেন, ওই পয়েন্ট পরে আবার আপনি এই কোনাকুনি কোর্টে এসে আবার সার্ভিস করবেন। আপনি এভাবে 2 পয়েন্টের জন্য সার্ভিস করবেন। 2টা সার্ভিসের পরে আপনি আপনার পার্টনারের সাথে এক্সচেঞ্জ করবেন, সাইড চেঞ্জ। বুঝেছেন? The basic rule to remember there is after জি your স্যার, এক্ষেত্রে কি পার্টনারও দুইটা সার্ভিস পাবে আবার? হ্যাঁ, প্রত্যেক প্লেয়ার 2টা করে সার্ভিস পাবে। প্রত্যেক প্লেয়ার 2টা করে সার্ভিস পাবে। সব সার্ভিসগুলো রাইট কোড দিয়ে হবে। শুধুমাত্র একটা সার্ভিস পাবে কখন? ওই যে ডিউস হলে ঠিকই একটা সার্ভিস করে আপনি পার্টনারের সাথে সুইচ করবেন। বুঝেছেন? top sides. জি স্যার, এবার বিষয়টা বুঝতে পারছি। So the scoring is the same as in singles. You might be wondering about the size of the bats. Well, you're allowed to play with any size bat that you want. So if you want to play with a little bat like that, or if you want to play with a big bat, you are allowed to. But you would find that the little bats obviously are a bit hard to hit the ball, and the big bats tend to be a bit too big to wield around. And that's why most players play with a bat around that size. Yes. Oh. No. Is that a lead? দেখেন, বলা হয়েছে যে আপনি ব্যাটের সাইজ যদি ছোটও হয় বা যতই বড় হোক না কেন কোনো সমস্যা নেই। আপনি যেকোনো সাইজের ব্যাট নিয়ে খেলতে পারবেন। কিন্তু এই একদম ছোট ব্যাট নিয়ে খেললে কি সমস্যা? বল বেশিরভাগই মিস হয়ে যায়, টার্গেট ঠিক হয় না। আবার বড় ব্যাট নিয়ে খেললে কি হয়? বড় ব্যাট নিয়ে খেললে আপনি স্ম্যাশ করতে পারবেন না, দ্রুত খেলতে পারবেন না, সময় লেগে যাবে, অপোনেন্ট দ্রুত খেলবে। বাট এই জন্য
বেশিরভাগ প্লেয়াররা কোন মিডিয়াম ক্যাটাগরির ব্যাট দিয়ে খেলে? বেশিরভাগ প্লেয়াররা And দেখেন the big bats tend to be a bit too big to wield around. And that's why most players play with a bat. ওই যে মিডিয়াম সাইজের যে ব্যাটটা দেখতে পাচ্ছেন ওনার হাতে, ওই ব্যাটটা দিয়েই, ওই ক্যাটাগরির ব্যাট দিয়েই বেশিরভাগ প্লেয়াররা খেলে। তবে হ্যাঁ, র‍্যাকেট যতই ছোট হোক বা যতই বড় হোক সেটা সমস্যা নাই, বাট ওই যে একটা রুলস বলেছিলাম 85% কাট থাকতে হবে ওই ব্যাটের মধ্যে। তারপরে আপনার ওই রাবারেরও মাপ আছে, আপনি চাইলে ইচ্ছা মতো করে আপনার ওই ফর্মুলা ঠিক থাকতে হবে, র‍্যাকেট বানানোর যে ফর্মুলা সেটা ঠিক থাকতে হবে। তাহলে এটা কি বুঝতে পেরেছেন? এই যে র‍্যাকেটের যে সাইজটা দেখছেন এই ছবিতে, এরকম সাইজের একটা র‍্যাকেট ব্যবহার করা হয়, যাতে করে যে স্ট্যান্ডার্ড ধরা হয়, যাতে করে আপনি খুব দ্রুত এটার সাথে খেলতে পারেন, অ্যাডাপ্টেড হয়ে যান। একবারে ছোট না, আবার খুব বড় না। বাট এটার মেজারমেন্টটা ঠিক থাকতে হবে, থিকনেসটা ঠিক থাকতে হবে। যতটুকু রাবার ব্যবহার করার কথা ততটুকু রাবার ব্যবহার করতে হবে, আদারওয়াইজ আপনি পারবেন না। বড় ব্যাট নিয়ে খেললে যদি মনে করেন যে আপনাকে এখন ক্রিকেটের ধরেন 10 ইঞ্চি চওড়া একটা ব্যাট নিয়ে আপনি ক্রিকেট খেলছেন, সো আপনি সেই ব্যাটটা হ্যালো, শুনতে পাচ্ছেন? স্যার মাঝে কিছু সময় কথা শুনতে পাই নাই, এখন শুনতে পাচ্ছি। বলছি যে ক্রিকেটে যেটা বলছিলাম যে আপনি যদি একটা অনেক চওড়া ব্যাট নিয়ে ক্রিকেট মাঠে নামেন, তাহলে কি আপনি 6 মারতে পারবেন? হয়তোবা আপনার ব্যাট স্ট্যাম্পে লাগবে না বা এলবিডব্লিউ আউট হবেন না। বাট তার চেয়েও তো গুরুত্বপূর্ণ আপনি ওইটা দিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করবেন না। ওইটা দিয়ে ওইটার ঠিক থাকবে না। বাট টেবিল টেনিসের ক্ষেত্রেও সেইম। আপনি চাইলে ভালো ওই যে স্ট্যান্ডার্ড র‍্যাকেট ছাড়া ভালো এর চেয়ে বড় র‍্যাকেট নিলে আপনার যে সুবিধা হবে বিষয়টা এমন না। আপনার সুবিধা হবে না। আপনার বরং আরো অসুবিধা হবে। এখানে সার্ভিস, র‍্যালি, পয়েন্ট সিস্টেম, ঠিক আছে? এখানে পয়েন্ট হারানোর কারণ যেটা সব আলোচনা করেছি। এরপরে যদি ধরেন ৫ সেটের খেলা হয়, ৫ গেমের খেলা হয়। সো ৫ গেমের খেলা হলে যে ৩ গেম জিতবে সেই জয়ী। ৭ গেমের খেলা হলে যে ৪ গেম জিতবে সেই জয়ী। ঠিক আছে? এরকম ভাবে। ৩ গেমের যদি খেলা হয় যে ২ গেম জিতবে সেই জয়ী হবে। এটাই হচ্ছে টেবিল টেনিসের রুলস। বুঝতে পেরেছেন কি? টেবিল টেনিস সম্পর্কে আগে কেমন ধারণা ছিল আর এখন কেমন ধারণা হলো আজকের এই ক্লাসের পরে? কেউ একটু বলেন। যে আগে কেমন ধারণা ছিল আর এখন কেমন ধারণা পেলেন টেবিল টেনিস সম্পর্কে? কেউ বলবেন? টেবিল টেনিস বলতে সম্পর্কে গেলে আগে আমার কোনো ধারণাই ছিল না, তবে ধারণা আজকে বেশ